বোয়ালখালীর মাটি জানে নিয়েছি বেরিয়ে যাচ্ছি এই এমন সময় ক্যাট ক্যাট বলে একজন হানাদার একটা লম্বা করে এই ওরা তো এমনিতেই লম্বা ওগুলো কেমন লম্বা করে আমাকে চট করে হাত ধরে ফেলেছে। আমি যখন ক্যাট ক্যাট আমি ক্যাট ক্যাট করিনি, সে ক্যাট ক্যাট করে। আমি তো বিড়াল ধরে রেখেছি এইভাবে। আমি বিড়াল ধরে রেখেছি এই আমাদের ঘরে দরজায়, ঘরের সামনে একেবারে ধরে ধরে রাখেনি, ধরে নিয়ে গেছে, টেনে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? আমার কাকাদের ঘরে। প্রথম এখানে এসেছে মা ছেলেদের নিয়ে, ও রাইফেল উঠিয়ে বই দেখাচ্ছে। আমি মনে করছি আমার ছেলেদের মারবে। গুলির অর্ডার নাই যে সেদিন আমি জানতাম না, সেদিন অর্ডার নাই যে সেটা জেনেছি অনেক পরে। তারপর মা আবার ওইদিকে গেছেন, ওইদিকে জানালা উপর নিচে খোলা ছিল, সেদিকে আবার ছেলেদের নিয়ে দাঁড়িয়েছেন। তা আমার ছেলেরা কাঁদছে, আমার মাও কাঁদছেন। এখন লোকটা তো নিষ্ঠুর, সেটা তার তো দেখা মায়া হচ্ছে না। তখন মাকে বলছি যে চলে যাও, তুমি এদের নিয়ে চলে যাও, মানে ছেলেদের নিয়ে চলে যেতে। এই বললাম যে আর কি, মানে এদিকেও মা এসেছিলেন ছেলেদের নিয়ে। তারপর মা বাধ্য হয়ে চলে গেলেন। আমি যখন বারবার চলে যেতে বলছি, আরে বেটা রাইফেল উঁচিয়ে ভয় দেখাচ্ছে। সম্ভ্রম হারানোর পর পুকুরে ডুবতে চেয়েছিলেন রমা। শুধু কোলের সন্তানকে দুধ খাওয়ানোর জন্যে আবারও সাহস নিয়ে ঘুরে দাঁড়ায় এই মা। পাটিয়াটার জোপের ভিতর ঢুকিয়ে রয়েছি, কিন্তু আমার ছোট ছেলেটা দুধ খায় দিয়ে, এটা যখন আর কি এটা তো দুধ খায়। আর মা করছে কি বারবার ওকে নিয়ে যাচ্ছে, ওই জোপের ভিতরে আমাকে দিচ্ছে, এই পানির ভিতর বসে আছে আর কি, এখানে আমি বারবার দুধ খাওয়াচ্ছি। সবার সাথে ১৬ই ডিসেম্বরের বিজয় মিছিল করে সর্দি গর্মিতে নিউমোনিয়ায় আক্রান্ত রমার ৯ বছরের শিশু সাগরের মৃত্যুটা অনেকটা গল্পের মতো। মা রমা বিড়াল পোষেন বলে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে ডিফথেরিয়ার চিকিৎসা দেওয়া হয় ভুলে। পাড়ার একটা মেয়ে লোক বলেছে যে তার ডিপথেরিয়া হয়েছে। বলছে না, তোমার ছেলের ডিপথেরিয়া হয়নি। ডিপথেরিয়া হলে কথা বলতে পারতো না, খাবার খেতে পারতো না। তোমার ছেলের নিউমোনিয়া হয়েছে বা ইনফ্লুয়েঞ্জা হয়েছে, এরকম কিছু হয়েছে। ডাক্তারবাবু এলেই তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো। ওই মন্টু ডাক্তার শুনে, ওনার কথা শুনে ঘরে চলে এলেন আমাকে শুদ্ধ নিয়ে এসে। তারা দিল কি ইঞ্জেকশান। পরে জিজ্ঞেস করেছিলাম কি ইঞ্জেকশান দিয়েছেন? কোরামিন ইঞ্জেকশান দিয়েছে নাকি? কেউ কেউ বলেছে কোরামিন ইঞ্জেকশান দেওয়াই মারা গেছে। পরে আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছি, সেটার ইঞ্জেকশান দেওয়ার সঙ্গে সঙ্গে এই তারপর তো ইঞ্জেকশান দেওয়ার পরে উঠে লাফিয়ে উঠে বলে যে শব্দ করছে। শব্দ মানে রাইফেলের শব্দ, বন্দুকের শব্দ। তো কখন তো শব্দ করার কথা না, দেশ তো স্বাধীন হয়ে গেছে। ছেলের মনে হচ্ছে যে আর কি মাথা ধরেছে হয়তো। তাও বলে যে জয় বাংলা, জয়, এরকম করে বলছে জয় বাংলা, রাজাকার চলে যা, দপ করে পড়ে গেল। সেই যে পড়ে গেল ছেলে। পাকিস্তানি হানার কবলে পড়ার কারণে স্বামী পরিত্যক্তা রমা চৌধুরী আবারও বিয়ে করেন হিন্দু সমাজে, যা প্রথা বিরোধী। কিন্তু সেই সময় রমার সেই সাহসের মূল্যায়ন না করলেও বোয়ালখালীর আলো হিসেবে তাকে এখনো দেখেন অনেকে। ওর আলো এখানে নাই, কিন্তু ওর আলো বাইরে অনেক আলো, বোয়ালখালীর উপরে উনি। উনার সম্পর্কে বলার আমার বাসা নাই। উনি এরকম অনেক ঊর্ধ্বে শিক্ষিতা, মাস্টার্স উপরে।
সেই জন্য আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। রমা নিজে যেদিন বাবা হারিয়েছিলেন সেদিন থেকেই একটি অনাথ আশ্রম করার উদ্যোগ ছিল বোয়ালখালীর এই বাড়িতেই। পাকসেনারা সেই সময়কার অনাথালয়ে আগুন দিয়েছে। 71 মেয়ে, শুধু একখানা ঘর না, এদিকে সবগুলো পুড়ে ফেলেছিল। এইটা না কষ্ট করে রেখেছি জমা, মানে ইয়ে করে। পোড়ার চিহ্ন দেখবে ওইদিকে চলো। মানে পোড়ার চিহ্নটা আপনি রেখে দিছেন কেন? আমার মতে এটা হলো পবিত্র স্থান, মুক্তিযুদ্ধের পোড়াঘর, পবিত্র স্থান, স্মৃতি মন্দির। আমার 3 ছেলে এখানে মারা গেছে এই করে। চল্লিশ বছরের পোড়া ঘরের স্মৃতির মধ্যে ঢুকেছে এবার ছেলে দীপঙ্করের নাম। মায়ের লেখালেখিতে যে উৎসাহ দিত, লিখত নিজেও। আমার মা সব কিছুর ঊর্ধ্বে তিনি আমার মা। সোনার বাইরা মানিক সব কিছুই না। জন্ম দিয়ে অতি কষ্টের করেন লালন পালন, স্নেহের চোখে দেখেন তিনি, রাঙা চোখে শাসন, বুকে হাজার দুঃখ নিয়ে মুখে রাখেন হাসি। সেই দুঃখিনী মাকে আমি বড়ই ভালোবাসি। মায়ের ডাকে শূন্য হৃদয় পূর্ণ হয়ে ওঠে। মায়ের সুখে আমার মুখে হাসি টাকা ফুটে। মায়ের দুঃখ দেখলে আমার বুকে জাগে বেদনা। সবাই মাকে সুখে রেখো, কেউ দুঃখ দিও না। মা যে আমার সুখের সবজ্জস্তা ভরা রাত, মা যে আমার আলোয় ভরা একটি সুখী প্রাত, মা যে আমার আধার ঘরের একটি আলোর বাতি, মা যে আমার সুখে দুঃখে সঙ্গী চিরসাথী। মাকে আমার, মা যে আমার শ্রেষ্ঠ দেবী, চিরদিনের ভক্তি। মাকে আমার জীবন যুদ্ধে, মা যে আমার জীবন যুদ্ধে সর্বশ্রেষ্ঠ শক্তি। আমি এই বইটি বেচার দিয়েছি 2000 কপি, সব বিক্রি হয়ে গেছে। লোকে আগ্রহ করে কেড়ে পুড়ে নিয়ে গেছে। উনিশশো 98 সালের 16 ডিসেম্বরের এক রোড অ্যাক্সিডেন্টে মারা যায় দীপঙ্কর। এই জায়গায় পছন্দ করতো তো দিদু, বলতো যে মা চলো আমরা এখানে চাকরি করছিল আগে। আমি হলো চালিয়ে জন্য করেছিলাম। এই কুকুর আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় রাখবে, যেদিন আনলাম শহর থেকে, কোথায় রাখবে? আমি না তার ইয়ে, সে যেটা পছন্দ করেছে সেই জায়গায় তাকে রেখেছি। সেই থেকে রমা খালি পায়ে হাঁটেন দীপঙ্কর আর সাগরের জন্যে। সাগর মারা যাওয়ার কদিন আগে সাগরকে স্যান্ডেল কিনে দেবো বলেছিলাম, সে চেয়েছিল যে আমার কাছে স্যান্ডেল। তারপর আমি চাঁদগাঁয়ে গেছি, কিন্তু বাজার সাজার করতে করতে দেরি হয়ে গেছে যে তার স্যান্ডেল খুঁজতে গেলে সন্ধ্যা হয়ে যাবে। তখন রাজাকার পাঞ্জাবিদের দিন না, এ দেশ না, আসবার সময় বিপদে পড়বো মনে করে তার জন্য স্যান্ডেল আনিনি। তা সে তো মারা গেল। সে মারা যাওয়ার পরে মাকে বলি যে মা এখন সমাধি দিও না, তাকে তার সমাধি দিয়ে দেখাবো ওইদিকে, কিছু করিনি আর কি এখনো। তাকে সমাধি দিও না, আমি শহরে যাবো, তার জন্য স্যান্ডেল কিনে আনবো। মা বলে যে লোকে বলবে কি ছেলে মারা গেছে, তুই সেই মরা ছেলের জন্য স্যান্ডেলের জন্য যাচ্ছিস, দরকার নাই। যায়নি, খালি তাকে তো স্যান্ডেল দিতে পারিনি, সমাধি দিয়ে দিয়েছি। টুনু পরে গেছে যে বাস থেকে, পা স্লিপ করে পড়ে গেছে যে, তো চিন্তা করছি যে সে পা স্লিপ করলো যে পাইয়ে কি নতুন স্যান্ডেল ছিল বলে, সে তো বলতে পারেনি। কথা বলেছে কিন্তু কি কথা বলতে পারেনি, ওরকম নাকি পারে না কেউ বলতে। আমার মনে হয় পা স্লিপ করে পড়ে গেছে, নতুন স্যান্ডেল পাইয়েছিল বলে। আমি আর সইতে পারি না, তাই খালি পাইয়ে হাঁটি, খালি পাইয়ে হাঁটবো যতদিন বেঁচে থাকবো। আমার দুঃখ তোমরা বুঝতে না। আমি জলে যাচ্ছি, দেখছো আমি কাঁদছি, যাচ্ছি, মোটা কাটা করছি, কিন্তু আমার ভিতরটা শেষ হয়ে গেছে।
বোয়ালখালীর অনাথ আশ্রমেই দীপঙ্করের সাথে হেসে খেলে কিশোর বেলাটা কাটিয়েছেন বরিশালের ছেলে আলাউদ্দিন খোকন, যে রমা চৌধুরীর লেখাগুলো বই ছাপানোর কাজে সার্বক্ষণিক সঙ্গী। আমি আলাউদ্দিন খোকন। আমি ওনার সাথে আজকে আছি প্রায় 18-19 বছর ধরেই আছি। তো মা বাবা নেই, আগেই চলে যাওয়ার পরে তো হ্যাঁ, আমার আশ্রমে জাত ধর্মের ভেদাভেদ নাই, যে কোনো জাতের যে কোনো ধর্মের মানুষ থাকতে পারবে, ওটা মানুষের জন্য করছি। অনেকে বলেছিল হিন্দুদের জন্য করি না কেন, তাহলে আমি অনেক টাকা পেতাম, 1,00,000 টাকা পেতাম। আমি বলি, না, জাত ধর্মের কোনো ভেদাভেদ থাকতে পারবে না। একটা সময় আমি ওনার পোপা দিয়ে যেখানে অনাথ আশ্রম গড়ে উঠছে সেখানেই ছিলাম, সেখানে থাকতাম ওনার সাথে প্রায় 3 বছরের উপরে ওখানেই ছিলাম। পরে ওনাকে নিয়ে আমি শহরে থাকি এবং ওনার সাথে থাকি, ওনার দেখাশোনার কাজগুলো করি। এই ঘরেই আমরা সেই 2001 সাল থেকে ওনার সাথেই অবস্থান করছি, কখনো মাটিতে, কখনো একসময় খাট ছিল না, অনেক সময় মাটিতে আমরা দুই পাশে দুজন থাকতাম। আর রমার একমাত্র ঔরসজাত জীবিত সন্তান জহরের মানসিক স্বাস্থ্য খারাপ হয়েছিল পাড়াপড়শির কথার নির্যাতনে। যে জহর মাকে মেরে ফেলতে চেয়েছিল, সেই জহরই এখন বসে আছে মায়ের পুরনো সব স্মৃতির জিনিসপাতি আঁকড়ে ধরে। জীবনের পদে পদে ধাক্কা সামলে নেয়া এই আত্মবিশ্বাসী মানব কল্যাণী মায়ের শক্তি, ব্রত আর দেশ সেবার সদিচ্ছার কথা তুলে ধরে এটি নিউজের নিয়মিত বুলেটিনে একটা ছোট্ট প্রতিবেদন করি, এই ভেবে যে বছরের শুরুতে অন্তত এমন সত্য ও কঠিনের ভালোবাসা মায়ের প্রতীক আমাদের নববর্ষে কিছুটা হলেও প্রেরণা দেবে। কিন্তু হায়, দর্শক হিসেবে আমরাও কি এই ভালোর মর্ম বুঝি? অসততা আর লোভের বিলাসী নব্য পরোপকারীদের কেউ কেউ বলেছেন, ওনাকে কয়টা টাকা দিই। রমা চৌধুরী তো কারো টাকা চান না, উনি চান মানুষকে ভালোবাসার শক্তি, দেশের জন্য কিছু করার সাহস। তা কি দেবার যোগ্যতা আছে আমাদের? একাত্তরের যুদ্ধের পরে ক্রমাগত যুদ্ধে থাকা এই মায়ের এ যাবৎ বই বেরিয়েছে 17টি। নিজে ফেরি করেন এসব বই, আরও লিখবেন, লিখছেন। সেই বইয়ের টাকায় দেশের মানুষের জন্য হবে একটি অনাথালয়। কি নাম দেয়া যায় এই ভালোবাসা, উদ্যম, সাহস আর মনোবলের? এক কথায়, জয় বাংলা।